আসসালামু আলাইকুম। আজব ঘটনা পর্ব ৫। সময়কাল জুন ২০০০ সন। বাংলাদেশে কোয়ারেন্টাইন শেষ করে আমেরিকা ফেরত আসব সম্ভবত জুনের জুলাইয়ের ফার্স্ট উইক মেবি। ইয়েস। তো ফ্লাইট মাত্র চালু হলো, টিকিট পাওয়া যায় না, তো ৩টা ফ্লাইট একদিনে ছাড়বে। আমি তিনোটাতেই আমার টিকিট কনফার্ম করলাম। কেন? কারণ আমি জানি যে এয়ারপোর্টে আমাকে নিয়ে আবার সিনেমা হবে। আমি সিনেমাটা অ্যাফোর্ড করতে পারি না, আমার একটু নিস্তার দরকার। যে কুচক্রীগুলা বাংলাদেশের এগুলো ঘটানোর জন্য দায়ী ছিল আমেরিকা থেকে, তারা এখন আমেরিকাতে গুলটি পাকিয়েছে। কিছু মেয়েকে কিছু দিয়ে রাজি করিয়েছে আমার পিছনে লাগার জন্য। তো এটা আমার যারা বড় ভাইরা আছে তারা আমাকে বলে দিল। আমি আর কি করার, সময়টা খারাপ। আমিও প্রস্তুতি নিলাম যে ফিরবই আমার পরিবারের কাছে। ৩টা টিকিট কাটলাম, ৩টা এয়ারলাইনের, একটা কনফার্ম, বাকিগুলো স্ট্যান্ড বাই। যাই হোক, এটা এমিরাতের রাত ১টায় ফ্লাইট, ১১টায় আমি চেক ইন করে ইমিগ্রেশন পার হলাম। আমি তো জানি ইমিগ্রেশনে আমার নামে নোট দেওয়া থাকবে, তো ইমিগ্রেশনে নোট দিয়ে আমি পার হয়ে গেলাম। হাসি খুশি মুখে কথা বলতে বলতে তাদের সাথে, তারা আর খেয়াল করে না যে একটা নোট আছে। গিয়ে ইমিগ্রেশন শেষ করে প্লেনের দরজায় এক চিপা দিয়ে মাথা নিচু করে বসে আছি। সেখানে ইমিগ্রেশন শুরু হচ্ছে, সবাই ঢুকতেছে। আর ঠিক মাঝামাঝি সময় এসে আমার কাছে একজন এসে বললেন, আপনি এখানে কি করেন? বেশ খারাপ ব্যবহার। তো আমি জানতাম যে আমার বিরুদ্ধে এখানেও একটা সিনেমা হবে। তা আমি আমার যারা ব্যাকআপ টিম ছিল তাদেরকে জানিয়ে রেখেছিলাম যে এরকম হলে আপনারা রেস্কিউ এভাবে করবেন। ওরা বললো যে ঠিক আছে, আপনি যান। তো তার আচরণ দেখে আমি অবাক হয়েছি। যাই হোক, অসুবিধা নেই। এরপর এখানে কেন আমাকে, তা আমি বললাম, আমি কি চোর না ডাকাত আপনি আমার সাথে এরকম বিহেভ করতে? বলে যে এখানে থেকে যাবেন না, আপনি বসেন। তা আমি মেসেজ করলাম আমার ব্যাকআপ টিম যাদের, তারা বলল যে না, তেমন কেউ না, এরকম কোনো নোট নাই, হয়তো লোকাল এসবির কোনো ঝামেলা দিচ্ছে। তা ঠিক আছে, ভালো কথা। এর মধ্যে তাদের পুরো সাঙ্গপাঙ্গ এসেছে, বলছে এখান থেকে যাবেন না আপনি, পারমিশন নাই আপনার যাওয়ার। আমি বললাম, ঠিক আছে, ভালো কথা, কী করতে হবে বলে বসেন। এরকম করতে করতে প্লেনে সবাই উঠে গেলেন, আমি বাকি। তারপর শেষে বললেন যে না, ঠিক আছে যান, প্লেনে ওঠেন। প্লেনে গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। এত টায়ার্ড, ভালো লাগতেছে না আর। রাত ২টা, ঘুমিয়ে পড়লাম। কিন্তু প্লেন আর ছাড়ে না। ৩টা, সোয়া ৩টা বেজে গেছে। তারপরে এসে আবার আমাকে ডাকাডাকি শুরু করলো যে এখানে ডক্টর ফেরদৌস খন্দকার কে আছেন, বাহিরে আসতে হবে। তখন পাইলট, আমি দরজা পর্যন্ত গেলাম, পাইলট বললেন না, যথাযথ কাগজ ছাড়া মুখের কথায় আমি আর ইন্টারন্যাশনাল এয়ার থেকে আমি আমার প্যাসেঞ্জারকে যেতে দেব না। আমি গেটে। ততক্ষণে সেখানে একটা বড় গলায় ঝগড়া শুরু করলো তারা। আমিও বললাম ক্যাপ্টেনকে আমার কি করণীয়? বলছেন আপনি যেতে পারবেন না উইদাউট কোর্ট পেপার ওর যথাযথ পেপার। এখানে একটা অনেকটা ধস্তাধস্তির মতো। আমি অবাক হলাম যে এই বাংলাদেশ আমার প্রতি এটাও করতে পারে। জি, আপনাদের জানিয়ে রাখলাম। এরপর যাই হোক, আমেরিকা আসলাম। প্লেন ৩ ঘন্টা পরে ছাড়লো। আসার পরে শুনি যে আমার সেই মালামালগুলো ছিল সাধারণ মানুষের জন্য নিয়ে গেছিলাম চ্যালেঞ্জ মোকামোরা করে, নিজের পকেটের পয়সা খরচ করে, সেগুলোর জন্য আমার নামে এয়ারপোর্টে মামলা হয়েছিল। তো ভালো, সোনার বাংলাদেশ। এবং ওইগুলো ছাড়াতে ওখান থেকে অনেক মাল চুরি হয়ে গেছে। কোনো একজন এসপি ওই মালগুলা দাবি করেছিলেন, তখনকার সময় আমার খেয়াল নেই, রিটায়ার্ড বা সামবাডি। নিয়ে যান, আমি বলেছি নিয়ে যান, আমার কি করার আছে। এই সেই করে মামলায়, বাংলাদেশের মামলা তো বোঝেনি, পানিশমেন্ট আর কত। সোনার বাংলাদেশ। শেষ পর্যন্ত আমি হেরে যাই। হেরে যাই মানে আমার নিজের কাছে হেরে যাই।
যে আশা ছিল, বাংলাদেশকে নিয়ে স্বপ্ন ছিল, সেটা আর দেখি না ওই পর্যায়ে। শিক্ষাটা বাংলাদেশ দিতে পেরেছে আমাকে। ভালো থেকো বাংলাদেশ। যতটুকু না জানিয়ে যতটুকু জানানো যায় জানালাম, কারণ পেছনের গল্পটুকু আপনাদেরও জানা দরকার। দিন শেষে বলবো, যারা বিদেশে থাকেন, আপনাদের সন্তানদেরকে দেশের সেবায় নিয়োজিত করতে চান, ওয়েলকাম। শুধু চ্যালেঞ্জগুলো একটু ভিন্ন। ভালো থাকুন, কোনো আফসোস নেই। আমি আমার চেষ্টাটুকু করেছিলাম। জীবন শেষে যখন শেষ নিঃশ্বাসটুকু নেব, আমি আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি মুক্ত হয়ে গিয়েছি। ধন্যবাদ জানাই বাংলাদেশকে আমাকে সেই মুক্তিটা দেওয়ার জন্য। চেষ্টাটুকু আমি করেছিলাম। আপনি বা আপনার সন্তানরা করেছেন কিনা আপনারা নিজেরাই বলতে পারবেন। আসসালামু আলাইকুম।